বন্ধুত্ব থেকে শত্রুতার পথে ট্রাম্প পুতিন সম্পর্ক চলছে পাল্টাপাল্টি হুমকি, সংঘর্ষে জড়াবে কি তারা? কি মত বিশ্লেষকদের? হঠাৎ মেঘ ভাঙা বৃষ্টি আর বন্যায় মুহূর্তেই ভেসে গেল ভারতের একটি গ্রাম। নিখোঁজ 1.5 শতাধিক। কি এই মেঘ ভাঙা বৃষ্টি? কেন হয় এটি? 4,500 বছর আগে কিভাবে বানানো হয়েছিল মিশরের পিরামিড? কিভাবে তৈরি হয়েছিল প্রথম ব্যাটারি? আজও তা কেন রহস্য? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। বন্ধুত্ব থেকে শত্রুতার পথে এগুচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সম্পর্ক। মূলত ইউক্রেন যুদ্ধ বন্ধে চুক্তিতে না আসায় পুতিনের ওপর ক্ষুব্ধ হচ্ছেন ট্রাম্প। এর জেরে রাশিয়া ও তার মিত্রদের ওপর নতুন করে নিষেধাজ্ঞা, সামরিক পদক্ষেপ নেওয়ারও হুমকি দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। পাল্টা হুমকি হিসেবে চীনের সাথে নৌমহড়া চালাচ্ছে রাশিয়া। এমন অবস্থায় যুক্তরাষ্ট্র রাশিয়া দিন দিন সংঘর্ষের পথে হাঁটছে বলে আশঙ্কা অনেক বিশ্লেষকের। হিজল জোবায়ের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। হোয়াইট হাউসে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সম্পর্ক বেশ ভালোই চলছিল, কিন্তু সেই বন্ধুত্ব দিন দিন তিক্ত হয়ে উঠছে। এতটাই তিক্ত যে দুই দেশের মধ্যে সংঘর্ষ বেঁধে যাওয়ারও আশঙ্কা দেখা দিচ্ছে। জনপ্রিয় রুশ গণমাধ্যম মস্কোভস্কি কোমসোমোলেটস যুক্তরাষ্ট্র রাশিয়া সম্পর্কের বর্তমান পরিস্থিতিকে বিপরীত দিক থেকে ছুটে চলা দুটি দ্রুতগতির ট্রেনের সাথে তুলনা করেছে, যেগুলো ক্রমশ মুখোমুখি সংঘর্ষের দিকে এগিয়ে যাচ্ছে। পুতিনের ট্রেন ইউক্রেনে পুরোদমে বিশেষ সামরিক অভিযান চালিয়ে যাওয়ার পক্ষে। যুদ্ধ বন্ধ করার কোনো ইচ্ছাই দেখাচ্ছেন না তিনি। অন্যদিকে ট্রাম্পের ট্রেন রাশিয়ার ওপর যুদ্ধবিরতিতে যাওয়ার চাপ বাড়িয়েই চলেছে। শান্তি চুক্তিতে যাওয়ার জন্য একের পর এক ডেডলাইন, অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়ে চলেছেন তিনি। এর সাথে যুক্ত হয়েছে রাশিয়ার কাছাকাছি দুটি মার্কিন পারমাণবিক সাবমেরিন মোতায়েনের ব্যাপারে ট্রাম্পের সাম্প্রতিক ঘোষণা। নিষেধাজ্ঞার ভয় দেখানো থেকে পারমাণবিক হুমকি, এভাবেই পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে। গত মাসে ট্রাম্প পুতিনকে 50 দিনের আল্টিমেটাম দেন ইউক্রেন যুদ্ধ শেষ করার জন্য। এই আল্টিমেটাম না মানলে নিষেধাজ্ঞা ও বাড়তি শুল্কের হুমকি দেন। পরে আবার সেই সময়সীমা কমিয়ে 10 দিনে নামিয়ে আনেন তিনি। চলতি সপ্তাহান্তে সেই সময়সীমা শেষ হতে চলেছে, কিন্তু এখন পর্যন্ত পুতিনের পক্ষ থেকে যুদ্ধ থামানো বা শান্তি চুক্তির বিষয়ে কোনো নমনীয়তার ইঙ্গিত নেই। নিউ ইয়র্ক সিটি ভিত্তিক বিশ্ববিদ্যালয় দ্য নিউ স্কুলের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক অধ্যাপক নিনা ক্রুশ্চেভ সহ অনেক বিশ্লেষকের মতে পুতিন ট্রাম্পের চাপকে গুরুত্বই দিচ্ছেন না, কারণ ট্রাম্প বারবার ডেডলাইনের সময়সীমা বদলেছেন। একবার এক এক কথা বলেন তিনি। পরিস্থিতি পর্যবেক্ষণে বোঝা যাচ্ছে যুদ্ধের মাঠে আত্মবিশ্বাসের সাথে লড়ছে রাশিয়া। এ অবস্থায় পুতিন যতক্ষণ পারবেন যুদ্ধ করবেন, কিংবা ইউক্রেন যদি পুতিনের শর্তগুলো মেনে নিতে রাজি হয় তখন থামাবেন এই দীর্ঘস্থায়ী যুদ্ধ। অন্যদিকে ইউক্রেন যুদ্ধের ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ন্যাটো জোটের রাশিয়া বিরোধী নীতি এবং পারমাণবিক সাবমেরিন মোতায়েন সহ ট্রাম্পের বিভিন্ন হুমকি ধামকির প্রেক্ষাপটে মস্কো পারমাণবিক হুমকি দিচ্ছে। এর অংশ হিসেবে এরই মাঝে স্বল্প ও মাঝারি পাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েন বিষয়ে যুক্তরাষ্ট্রের সাথে হওয়া INF চুক্তি থেকে বেরিয়ে গেছে রাশিয়া। ফলে এখন আর এসব ক্ষেপণাস্ত্র মোতায়েনে কোনো নিষেধাজ্ঞা নেই। এ অবস্থায় যুক্তরাষ্ট্রের পারমাণবিক সাবমেরিন মোতায়েনের প্রতিক্রিয়ায় রাশিয়া পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করতে পারে বলে সতর্কতা জানিয়েছেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ। এভাবেই চড়ছে উত্তেজনার পারদ। এ অবস্থায় দুই পক্ষই যদি তাদের অবস্থানে অনড় থাকে এবং পরস্পরের বিরুদ্ধে তৎপরতা চালিয়ে যায়, তবে ট্রাম্প ও পুতিনের ট্রেনের মুখোমুখি সংঘর্ষ অনিবার্য হয়ে উঠবে বলে জোর সতর্কতা জানাচ্ছেন বিশ্লেষকরা। হিজল জোবায়ের, বাংলা ভিশন। গাজা দখল করবে কি ইসরায়েল? এই প্রশ্নের জবাবে সরাসরি কিছু বললেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, বরং বললেন তার ফোকাস এখন গাজায় খাবার পৌঁছানো। যুক্তরাষ্ট্র দিয়েছে $6 কোটি, সহায়তা করবে ইসরায়েল ও আরব রাষ্ট্রগুলো, কিন্তু সামরিক হস্তক্ষেপের বিষয়ে কিছু বলতে রাজি নন ট্রাম্প। প্রশ্ন উঠেছে, এই নিরাপত্তা কি নেতানিয়াহুর আগ্রাসনকে উৎসাহ দিচ্ছে? গাজার মানচিত্র কি বদলে যাচ্ছে মার্কিন মদদেই? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। আংশিক নয়, এবার গাজা উপত্যকা
উপত্যকার পুরোটাই দখলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এর মধ্যেই তৈরি হয়ে গেছে পরিকল্পনা বাস্তবায়নের চূড়ান্ত রূপরেখা। দেশটির সেনাপ্রধান সহ শীর্ষ সামরিক কর্মকর্তাদের তীব্র আপত্তি আর পশ্চিমা বিশ্বের চাপ উপেক্ষা করছেন নেতানিয়াহু। ঘনিষ্ঠ উপদেষ্টাদের মতামত পাত্তা না দিয়ে অবরুদ্ধ ভূখণ্ডের সম্পূর্ণ দখলের দিকে এগিয়ে যাচ্ছেন যুদ্ধবাজ এই নেতা। ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12, জেরুজালেম পোস্ট, ওয়াইনেট ও i24 নিউজে প্রকাশিত প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। এখন প্রশ্ন হলো, গাজা কি তাহলে ইসরায়েলের সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে যাবে? ধ্বংসাত্মক ও বিতর্কিত এমন সিদ্ধান্তের ব্যাপারে নেতানিয়াহুকে বাধা না দেওয়ার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত 5 আগস্ট সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি রহস্যজনক ভাষায় তুলে ধরেন নিজের অবস্থান। আমি ঠিক বুঝতে পারছি না কি ধরনের প্রস্তাব এসেছে। আমি যা জানি সেটা হচ্ছে আমরা এখন গাজাবাসীকে খাওয়ানোর চেষ্টা করছি। যুক্তরাষ্ট্র সম্প্রতি $6 কোটি দিয়েছে খাবার সরবরাহের জন্য। পরিমাণে অনেক খাবারই হবে। আসলে গাজার মানুষরা খাদ্য সংকটের কারণে মোটেও ভালো নেই। আমি জানি টাকা পয়সা ও খাবার বিতরণের কাজে ইসরায়েল আমাদের সহায়তা করবে। একইভাবে আরব রাষ্ট্রগুলো উভয় ক্ষেত্রেই সাহায্য করবে। আর এটাই এখন আমার মূল লক্ষ্য। আর সামরিক কিছু হলে সে বিষয়ে আমি কিছু বলতে পারছি না। সেটা সম্পূর্ণভাবেই ইসরায়েলের উপর নির্ভর করছে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী আত্মসমর্পণ না করলে গোটা অঞ্চল দখল করবে ইসরায়েল। নেতানিয়াহুর এমন অবস্থান নিশ্চিত করেছে তার প্রশাসনের কিছু সূত্র। তবে এই পরিকল্পনার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন খোদ ইসরায়েলি সেনাপ্রধান ও একাধিক শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা। তাদের দাবি, গাজা পুরোপুরি দখলের অর্থ হবে দীর্ঘমেয়াদী আগ্রাসন। অন্যদিকে ইসরায়েলের বেশিরভাগ মানুষই শান্তি চুক্তির পক্ষে। দেশটির এক জনমত জরিপ অনুসারে যুদ্ধবিরতির মাধ্যমে জিম্মিদের মুক্তি চান প্রায় 75% ইসরায়েলি। চলমান পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়ে নেতানিয়াহুর উপর চাপ তৈরি করার অনুরোধ জানিয়েছেন ইসরায়েলের প্রভাবশালী কয়েকশো প্রাক্তন নিরাপত্তা কর্মকর্তা। তীব্র আপত্তি এবং চাপ থাকলেও ট্রাম্প এখনও নেতানিয়াহুর বিপক্ষে সরাসরি কিছু বলেননি। গাজায় সহায়তা পাঠানোর অজুহাতে ট্রাম্প এড়িয়ে গেছেন সামরিক দখলের প্রসঙ্গ। মার্কিন প্রেসিডেন্টের এমন নীরবতার অর্থ হল সম্পূর্ণ গাজা ভূখণ্ড দখলের পথে নেতানিয়াহুর সামনে আর কোনো বাধা নেই। প্রায় 2 বছর ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে ঘরবাড়ি হারিয়েছে গাজার 90% মানুষ। খাদ্যহীন আছে ভূখণ্ডটির অর্ধেকের বেশি বাসিন্দা। অঞ্চলটির 75% এলাকায় এর মধ্যেই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে ইসরায়েলি বাহিনী। যখন যুক্তরাজ্য, কানাডা ও ফ্রান্স ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা বলছে, এমন সময় সামনে আসলো নেতানিয়াহুর জঘন্য পরিকল্পনা। 2 রাষ্ট্রভিত্তিক সমাধান নিয়ে সম্ভাবনার মধ্যে গাজা দখলের ভয়ঙ্কর সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যকে ঠেলে দিতে পারে এক নতুন সংকটের মুখে। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। ভারতের উত্তরাখণ্ড রাজ্যে ভয়াবহ আকস্মিক বন্যায় ভেসে গেল পুরো একটি গ্রাম। এতে অন্তত 4 জনের মৃত্যু হয়েছে, এখনো নিখোঁজ 1.5 শতাধিক অধিবাসী। মঙ্গলবার দুপুরে রাজ্যের ধারালি গ্রামে এই আকস্মিক বন্যা হয়। স্থানীয় প্রশাসন এই বিপর্যয়ের জন্য ক্ষীরগঙ্গা জলাধারের কাছে ক্লাউড বাস্ট বা মেঘ ভাঙা বৃষ্টিকে দায়ী করেছে। কি এই মেঘ ভাঙা বৃষ্টি, কিভাবে এটি মুহূর্তেই ধ্বংসযজ্ঞ চালালো, বিস্তারিত মিরফাজুল রাব্বির ডেস্ক রিপোর্টে। মুহূর্তেই লণ্ডভণ্ড সবকিছু। পাহাড় থেকে নেমে আসা ঢলে মাটির সঙ্গে মিশে গেল একের পর এক ঘর। 5 আগস্ট ভারতের উত্তরাখণ্ড রাজ্যের থারালি গ্রামে এ ঘটনা ঘটে। পানির স্রোত এতই তীব্র ছিল যে সামনে যা ছিল তার সবই ভাসিয়ে নিয়ে যায়। ভয়াবহ এই আকস্মিক বন্যায় অন্তত 4 জনের মৃত্যু হয়েছে। এছাড়াও প্রায় 1.5 শতাধিক মানুষ নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একাধিক ভিডিওতে দেখা যায় পাহাড়ের গভীর খাদ বেয়ে নেমে আসা জলস্রোত আছড়ে পড়ছে একটি গ্রামের ওপর। শক্তিশালী স্রোতে একাধিক ভবন তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। এ সময় স্থানীয় বাসিন্দারা ভয়ে আর আতঙ্কে চিৎকার করতে থাকেন। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে প্রবল বেগে প্রথম স্রোতটি নেমে আসে। তার প্রায় 15 মিনিট পর আরেকটি স্রোত এসে গ্রামের বাড়িঘর, দোকান ও হোটেল সহ সবকিছু ভাসিয়ে নিয়ে যায়। ভেসে যান ক্যাম্পে থাকা 9 জন সেনা সদস্য।
উদ্ধার অভিযান পরিচালনার জন্য এরই মধ্যে সেনাবাহিনী এবং জাতীয় ও রাজ্য দুর্যোগ মোকাবেলা বাহিনীর সদস্যদের ক্ষতিগ্রস্ত এলাকায় মোতায়েন করা হয়েছে। তবে বৃষ্টিপাত অব্যাহত থাকায় উদ্ধার প্রচেষ্টা ব্যাহত হয়। নদী থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখার জন্য মানুষকে আহ্বান জানিয়েছে স্থানীয় প্রশাসন। এখন পর্যন্ত থারালি গ্রাম থেকে ৭০ জনকে সরিয়ে নেওয়া হয়েছে এবং অন্যদেরও সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। তাদের নিরাপদ আশ্রয়ে স্থানান্তরিত করা হয়েছে। সেনাবাহিনী, ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ এবং রাজ্য দুর্যোগ মোকাবেলা বাহিনীর কর্মকর্তারা সম্মিলিতভাবে কাজ করছেন। আমাদের অগ্রাধিকার হল আটকে পড়া প্রতিটি ব্যক্তিকে সরিয়ে নেওয়া। পুলিশ বিভাগ ने लगभग 160 টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, হঠাৎ প্রবল বর্ষণে ক্ষীরগঙ্গা নদীর উজানে ভয়াবহ এই বন্যা দেখা দিয়েছে। স্থানীয় প্রশাসনও এই বিপর্যয়ের জন্য ক্ষীরগঙ্গা জলধারের কাছে ক্লাউডবাস্ট বা মেঘ ভাঙা বৃষ্টিকে দায়ী করছে। ক্লাউডবাস্ট হল একটি নির্দিষ্ট এলাকায় আকস্মিকভাবে হওয়া অতি প্রবল বৃষ্টিপাত, যা অল্প সময়ের মধ্যে ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটাতে পারে। সাধারণত ১০০ বর্গ কিলোমিটার এলাকায় ১ ঘন্টার মধ্যে ১০ সেন্টিমিটার বা তার বেশি বৃষ্টিপাত হলে তাকে ক্লাউডবাস্ট বলা হয়। যখন কোনো নির্দিষ্ট স্থানে জলীয় বাষ্পপূর্ণ বাতাস উপরের দিকে উঠতে থাকে এবং হঠাৎ করে ঘনীভূত হয়ে বৃষ্টি আকারে ঝরে পড়ে, তখন ক্লাউডবাস্ট হতে পারে। সাধারণত উষ্ণ বাতাস শীতল বাতাসের সংস্পর্শে এলে এই ধরনের বৃষ্টিপাত ঘটে। এই ধরনের ঘটনা সাধারণত জুন থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে ঘটে থাকে এবং পার্বত্য অঞ্চলে এর প্রকোপ বেশি দেখা যায়। উত্তরাখণ্ডের মতো পার্বত্য অঞ্চলে ভূমিধস এবং আকস্মিক বন্যা একটি সাধারণ দুর্যোগ। ভৌগোলিক গঠন ও জলবায়ু পরিবর্তনের কারণে ভারী বৃষ্টিপাত ছাড়াও বিভিন্ন দুর্যোগের সাক্ষী হন এই অঞ্চলের বাসিন্দারা। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। ২০০০ বছর আগের কম্পিউটার বা ব্যাটারি কিংবা পিরামিড নির্মাণ প্রযুক্তি, প্রাচীনকালের এমন অনেক আবিষ্কার বর্তমান সময়ের প্রযুক্তিকেও চ্যালেঞ্জের মুখে ফেলছে। কিভাবে প্রাচীন যুগের মানুষ এমন আধুনিক প্রযুক্তির আবিষ্কার করলো, বিশেষ করে সে সময়ে যখন সেখানে কোনো আধুনিক যন্ত্রপাতি ছিল না। আজও এসব আবিষ্কার শুধু বিস্ময় তৈরি করে। আধুনিক প্রযুক্তির এমন শীর্ষ পর্যায়ে এসেও এখনও কেন পিরামিড তৈরির রহস্য জানা যায়নি? ডেস্ক রিপোর্টে জানাচ্ছেন ইমরান মাহমুদ। ২০০০ বছর আগে কি কম্পিউটার বা ব্যাটারির কথা কল্পনা করা যেত? অথচ কিছু গবেষকের দাবি তারা খুঁজে পেয়েছেন এমন কিছু নিদর্শন। শুধু ব্যাটারি বা কম্পিউটার নয়, এমন আরও অনেক প্রযুক্তি পাওয়া গেছে যা এখনও গবেষকদের অবাক করে। আমরা প্রায়ই ভাবি হয়তো আধুনিক যুগে আমরা এই প্রযুক্তিতে অনেক এগিয়ে গেছি, কিন্তু প্রাচীনকালের কিছু আবিষ্কার আমাদের এই ধারণাকে প্রশ্নবিদ্ধ করে। কিভাবে সম্ভব হলো হাজার হাজার বছর আগে এমন কিছু প্রযুক্তি আবিষ্কার যেখানে কোনো আধুনিক যন্ত্রপাতিই ছিল না? প্রথমেই বলা যায় মিশরের পিরামিড নির্মাণ প্রযুক্তির কথা। ন্যাশনাল জিওগ্রাফির একটি প্রতিবেদন মতে প্রায় ৪৫০০ বছর আগে গিজার বিখ্যাত পিরামিড নির্মিত হয়, যেখানে প্রায় ২৩ লাখ পাথরের ব্লক ব্যবহার করা হয়েছিল। প্রতিটি ব্লকের ওজন প্রায় ২৫০০ কেজি। প্রশ্ন হলো, এত বিশাল ও ভারী ব্লক কিভাবে উপরে তোলা হয়েছিল? বিভিন্ন গবেষণায় দেখা গেছে সে সময় মিশরীয়দের কাছে আধুনিক কপিকল যন্ত্র তো দূরে থাক, সাধারণ চাকাও ছিল না। শুধু তাই না, পাথরগুলোকে এমন নিখুঁতভাবে কাটা হয়েছে যা বর্তমান যুগে লেজার প্রযুক্তি ছাড়া সম্ভব না। পিরামিড নির্মাণের রহস্য এখনও উন্মোচন করতে পারেননি গবেষকরা। তাদের মতে কোনো গোপন প্রযুক্তি বা জ্যামিতিক দক্ষতা ব্যবহার করে হয়েছিল গিজার পিরামিড নির্মাণে। এরপর আসে অ্যান্টিকিথেরা যন্ত্র, যাকে অনেকেই বলেন পৃথিবীর প্রথম কম্পিউটার। ১৯০১ সালে গ্রিসের উপকূলে ডুবে যাওয়া একটি রোমান জাহাজ থেকে এই যন্ত্রটি উদ্ধার করা হয়। ২০০০ বছর পুরনো এই ব্রোঞ্জের যন্ত্রটি সূর্য, চাঁদ ও গ্রহগুলোর গতিপথ নির্ণয়ে ব্যবহৃত হতো বলে ধারণা করা হয়। নেচার জার্নালে প্রকাশিত একটি গবেষণাপত্র অনুযায়ী আধুনিক এক্স রে বিশ্লেষণে দেখা গেছে এতে যে গিয়ার সিস্টেম ছিল তা ১৮ শতকের আগে আর কোথাও দেখা যায়নি। বিজ্ঞানীরা আজও ভাবেন এত জটিল যন্ত্র কিভাবে এত আগে বানানো সম্ভব হয়েছিল। এমনই আরেক বিষয় বাগদাদের ব্যাটারি। ১৯৩৮ সালে ইরাকে খনন কাজ করার সময় এক ধরনের মাটির পাত্র পাওয়া যায় যার ভেতরে তামা ও লোহা ছিল। ২০০৩ সালে স্মিথসোনিয়ান ম্যাগাজিনে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী গবেষকরা মনে করেন এটি ছিল এক ধরনের প্রাচীন ব্যাটারি,
যেটি 2000 বছর আগেও হয়তো বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হতো। যদিও কিছু বিজ্ঞানী এই তত্ত্ব মানতে নারাজ, তবুও এর গঠন আধুনিক ব্যাটারির মতো হওয়ায় একে নিয়ে গবেষকদের কৌতূহলের শেষ নেই। আশ্চর্য করার মতো আরেক প্রযুক্তি হলো রোমানদের আবিষ্কৃত কংক্রিট। আধুনিক কংক্রিট যেখানে কয়েক দশকে ক্ষয় হতে শুরু করে, সেখানে রোমানরা এমন কংক্রিট তৈরি করেছিল যা 2000 বছর পরেও দিব্যি দাঁড়িয়ে আছে। 2017 সালে সায়েন্স অ্যাডভান্সের একটি প্রতিবেদন মতে রোমানদের তৈরি বন্দরের দেয়াল 1000 বছর সমুদ্রের পানির সংস্পর্শে থাকলেও এখনও রয়েছে অটুট। গবেষণা বলছে তারা ভলকানিক অ্যাশ বা আগ্নেয়গিরির ছাই, চুন ও সমুদ্রের পানি ব্যবহার করে এক ধরনের রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে দীর্ঘস্থায়ী কংক্রিট বানাতো। আজকের বিজ্ঞানীরাও সেই প্রক্রিয়া অনুকরণ করতে চাইছেন ঠিকই, কিন্তু সফলতা শূন্য। সবশেষে বলা যায় ভারতীয় উপমহাদেশের আয়ুর্বেদিক অস্ত্রোপচার প্রযুক্তির কথা। খ্রিস্টপূর্ব 600 সালে সুশ্রুত নামক একজন ভারতীয় চিকিৎসক সুশ্রুত সংহিতা নামের গ্রন্থে নাক ও চোখের অস্ত্রোপচার পদ্ধতি বিস্তারিত বর্ণনা দেন। আধুনিক প্লাস্টিক সার্জারি অনেক পদ্ধতির ভিত্তি এখান থেকেই এসেছে বলে মনে করেন অনেক চিকিৎসা বিজ্ঞানী। WHO তথ্য মতে আয়ুর্বেদিক চিকিৎসা এখনও বিশ্বের বহু দেশে বিকল্প চিকিৎসা পদ্ধতি হিসেবে ব্যবহৃত হচ্ছে। এসব প্রাচীন প্রযুক্তি আমাদের শেখায় সভ্যতার শুরু থেকেই মানুষ অসাধারণ চিন্তাশক্তি ও পর্যবেক্ষণ ক্ষমতা নিয়ে জন্মেছিল। বর্তমান বিজ্ঞানের এত অগ্রগতি সত্ত্বেও যখন এগুলোর সম্পূর্ণ ব্যাখ্যা পাওয়া যায় না, তখন বুঝতে আর বাকি থাকে না মানব ইতিহাসে এখনও বহু রহস্য উন্মোচিত হয়নি। এসব প্রযুক্তি শুধু ইতিহাস নয়, বরং ভবিষ্যতের জন্য এক অনুপ্রেরণা। ইমরান মাহমুদ, বাংলাভিশন। জাপানে হিরোশিমা ট্র্যাজেডির 80তম বার্ষিকী পালন হলো। 1945 সালের এই দিনে যুক্তরাষ্ট্রের পারমাণবিক বোমার আঘাতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল গোটা হিরোশিমা নগরী। এর ঠিক 3 দিন পর 9 আগস্ট নাগাসাকি শহরে ফেলা হয় আরও একটি পারমাণবিক বোমা। হিরোশিমা ও নাগাসাকিতে যুক্তরাষ্ট্রের এই নৃশংস হত্যাযজ্ঞের ভয়াবহতা মনে রেখেছে জাপানের প্রতিটি নাগরিক। চন্দ্রিকা মজুমদারের ডেস্ক রিপোর্ট। 1945 সালের 6 আগস্ট প্রতিদিনের মতো স্বাভাবিক জীবনের স্বপ্ন নিয়ে জাপানের হিরোশিমা শহর তখনও ঘুমিয়ে। তবে ঠিক সকাল 8:15 এক তীব্র আলোকছটা চিরতরে বদলে দেয় শান্ত কর্মব্যস্ত শহরটিকে। অ্যানোলা গে নামের এক মার্কিন বোমারু বিমান হিরোশিমাতে ফেলে যায় লিটল বয় নামের পরমাণু বোমা। নিমেষে শেষ হয়ে যায় 1,40,000 মানুষের জীবন। ওই হামলায় সম্পূর্ণ মদত ছিল আমেরিকার। 25 জুলাই মার্কিন সেনাবাহিনীর ভারপ্রাপ্ত প্রধান জেনারেল থমাস টি হ্যান্ডি হিরোশিমায় পারমাণবিক বোমা হামলার নির্দেশ জারি করেন। লক্ষ্যবস্তু হিসেবে বেছে নেওয়া হয় শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলিকে। হামলায় কেবল তাৎক্ষণিক মৃত্যুই হয়নি, বরং হামলা পরবর্তী কয়েক মাস ধরে অনেক মানুষ দগ্ধ হয়ে বিকিরণজনিত অসুস্থতায় ও অপুষ্টির প্রভাবে মারা যেতে থাকে। যারা প্রাণ হারায় তাদের মধ্যে 90% মানুষই বেসামরিক ছিল। সেই ভয়াবহ পারমাণবিক বোমা হামলার 80 বছর পূর্তি পালন করছে জাপান। বুধবার শহীদদের শ্রদ্ধাঞ্জলি দিতে হিরোশিমায় ধ্বংসস্তূপে জড়ো হয় শত শত জাপানিজ। সকাল 8:15 শহীদদের প্রতি সমবেদনা জানাতে 1 মিনিট নীরবতা পালন করেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা, 120টি দেশের আন্তর্জাতিক অতিথি সহ প্রায় 55,000 মানুষ। ওই দিন পারমাণবিক বোমার শিকার ব্যক্তিদের আত্মার প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাতে আমি এখানে এসেছি। হামলা থেকে বেঁচে যাওয়া ব্যক্তিদের প্রতিও আমার আন্তরিক সমবেদনা জানাতে চাই, যারা এখনো পারমাণবিক বোমা হামলার প্রভাবে ভুগছেন। ওই বোমা হামলার পর জাপানের নিরাপত্তা ব্যবস্থার উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে। সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণের পর জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা সব দেশকে পারমাণবিক নিরস্ত্রীকরণের জন্য প্রচেষ্টা চালানোর আহ্বান জানান। যুক্তরাষ্ট্রের এই মানবতা বিরোধী হামলার কথা স্মরণ করে জাপানের বর্তমান নিরাপত্তা ব্যবস্থা আরো তীব্র করা হয়েছে। তবে এমন ভয়াবহ দুর্ঘটনা এড়াতে আমাদের উচিত পারমাণবিক অস্ত্রবিহীন একটি বিশ্ব প্রতিষ্ঠার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করা। পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির অধীনে সব দেশের উচিত আন্তর্জাতিক পারমাণবিক নিরস্ত্রীকরণ এবং বিস্তার রোধ ব্যবস্থা গ্রহণ করা।
হিরোশিমা ও নাগাসাকি ট্র্যাজেডি আজও স্মরণ করিয়ে দেয় যুক্তরাষ্ট্রের মানবতা বিরোধী অপরাধের এক ভয়াবহ দৃষ্টান্ত। যুক্তরাষ্ট্রের অস্ত্র সমৃদ্ধি ভবিষ্যৎ বিশ্বের জন্য ক্ষতিকারক হবে কিনা সে প্রশ্ন থেকেই যায়। চন্দ্রিকা মজুমদার, বাংলা ভিশন নিউজ ডেস্ক। বিশ্বজুড়ে বেড়েই চলেছে চিকুনগুনিয়া রোগের বিস্তার। আল জাজিরার রিপোর্ট অনুযায়ী 2025 সালের শুরু থেকে চিকুনগুনিয়া আক্রান্ত রোগীর সংখ্যা 2.5 লাখ ছাড়িয়ে গেছে। এই রোগ দ্রুত ছড়িয়ে পড়ার কারণে চীন সহ বিভিন্ন দেশ অবলম্বন করেছে সতর্কতা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। চিকুনগুনিয়া একটি ভাইরাস ঘটিত অসুখ যা প্রধানত এডিস ইজিপ্টাই প্রজাতির মশার কামড়ের মাধ্যমে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। এই একই ধরনের মশা ডেঙ্গু, ইয়েলো ফিভার এবং জিকা ভাইরাসও সংক্রমণ করতে পারে। চিকুনগুনিয়া নামটি এসেছে আফ্রিকার রিমাকোন্ডে ভাষা থেকে, যার মানে হলো বেঁকে যাওয়া। এই নামটি দেওয়ার কারণ হলো রোগে আক্রান্ত ব্যক্তিরা শরীরের প্রচণ্ড ব্যথার কারণে অনেক সময় বেঁকে যান বা স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেন না। চিকুনগুনিয়া ভাইরাসের সংক্রমিত হলে শরীরে কিছু সাধারণ উপসর্গ দেখা যায়, যেমন হঠাৎ জ্বর, ত্বকের র্যাশ বা ফুসকুড়ি এবং জয়েন্টে তীব্র ব্যথা। যদিও বেশিরভাগ মানুষ 1 সপ্তাহের মধ্যেই সেরে ওঠে, অনেকেই দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথায় ভুগে থাকেন। কখনো কখনো এটি কয়েক মাস বা বছরও স্থায়ী হতে পারে। এই রোগটি সাধারণত প্রাণঘাতী নয়, তবে নবজাতক, বয়স্ক ব্যক্তি এবং যারা আগে থেকে হৃদরোগ বা ডায়াবেটিসে ভুগছেন তাদের ক্ষেত্রে এটি গুরুতর স্বাস্থ্য জটিলতার কারণ হতে পারে। আল জাজিরার তথ্য মতে 2025 সালের শুরু থেকে এই রোগে আক্রান্তের সংখ্যা প্রায় 2,40,000-এ পৌঁছেছে এবং মৃত্যু হয়েছে 90 জনের। এই পর্যন্ত 16টি দেশে সংক্রমণ ছড়িয়ে পড়েছে। এসব দেশের মধ্যে রয়েছে ভারত, পাকিস্তান, লা রিইউনিয়ন, মাদাগাস্কার, চীন, ব্রাজিল, আর্জেন্টিনা। বাংলাদেশেও এর প্রভাব দেখা যাচ্ছে। লা রিইউনিয়নে এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ দেখা গেছে। সেখানে আক্রান্তের সংখ্যা 54,000 ছাড়িয়ে গেছে এবং মৃত্যুর সংখ্যা 12 জন। চীনে জুন মাসের শেষের দিক থেকে শুরু করে এখন পর্যন্ত প্রায় 7,000 মানুষ এই রোগে আক্রান্ত হয়েছে, যারা বেশিরভাগই গুয়াংডং প্রদেশের ফোশান শহরের বাসিন্দা। চীন সরকার চিকুনগুনিয়া ভাইরাস প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে। দেশটিতে ড্রোনের মাধ্যমে মশার প্রজনন স্থল শনাক্ত করা হচ্ছে, যাতে তাদের দ্রুত ধ্বংস করা যায়। পাশাপাশি বিশেষ ধরনের এলিফ্যান্ট মশা ছাড়া হয়েছে, যেগুলো লার্ভা ভাইরাস বহনকারী ছোট মশার লার্ভা খেয়ে ফেলে। সরকারি নির্দেশনায় বাসিন্দাদের বলা হয়েছে যেন তারা আশেপাশে কোথাও পানি জমতে না দেয়। ফুলদানি, কফির মেশিনের রিজার্ভার বা ফাঁকা বোতলে যেন পানি জমে না থাকে তা নিশ্চিত করতে বলা হয়েছে। এই নির্দেশনা না মানলে 10,000 ইউয়ান প্রায় $1,400 পর্যন্ত জরিমানা করা হতে পারে এবং গুরুতর ক্ষেত্রে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে। এছাড়া সংক্রমণ ছড়িয়ে পড়া এলাকাগুলোতে আক্রান্তদের আলাদা করে কোয়ারেন্টাইনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে, যাতে রোগ দ্রুত নিয়ন্ত্রণে আনা যায়। অন্যান্য দেশ বিভিন্ন ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। লা রিইউনিয়নে নজরদারি জোরদার করা হয়েছে, মশা দমন কার্যক্রম চালানো হচ্ছে এবং টিকাদান কর্মসূচি পরিচালিত হচ্ছে। স্পেনের সীমান্ত এলাকাগুলোতে সতর্কতা জারি করা হয়েছে এবং মোবাইল অ্যাপের মাধ্যমে রিপোর্ট করার সুযোগ রাখা হয়েছে। যুক্তরাষ্ট্র ভ্রমণকারীদের জন্য সতর্কতা মেনে চলার পরামর্শ দিয়েছে। রোগ প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় হল পুরো হাত ঢাকা জামা ও লম্বা প্যান্ট পরা, মশা তাড়ানোর জন্য উপযুক্ত প্রতিরোধক ব্যবহার করা, ঘরের আশেপাশে কোথাও পানি জমে থাকতে না দেওয়া এবং মশারির ভেতরে কিংবা শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে থাকা। এই রোগের জন্য কোনো নির্দিষ্ট ওষুধ নেই। সাধারণত বিশ্রাম নেওয়া, প্রচুর পানি পান করা এবং ব্যথা উপশমের জন্য উপযুক্ত ওষুধ সেবনের পরামর্শ দেওয়া হয়। চিকুনগুনিয়া সাধারণত প্রাণঘাতী না হলেও এর ব্যাপকভাবে ছড়িয়ে পড়া ও দীর্ঘস্থায়ী জয়েন্টের ব্যথা জনস্বাস্থ্যের জন্য একটি বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে। চীন সহ অনেক দেশ ইতোমধ্যেই ভাইরাসটি নিয়ন্ত্রণে আনতে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে। এই পরিস্থিতিতে ব্যক্তিগত সচেতনতা এবং সামাজিক সহযোগিতাই সবচেয়ে জরুরি হয়ে উঠেছে। ইফাত জাহান, বাংলা ভিশন। দর্শক, এ ছিল আজকের মতো। সাথে থাকায় ধন্যবাদ।